দফা জানাজা শেষে মা বাবার কবরের পাশে শায়িত হলেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র বদরউদ্দিন কামরান। দেশের বিভিন্ন এলাকায় বাড়ছে করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যা। রাত 12টা থেকে চট্টগ্রাম নগরের উত্তর কাট্টলী এলাকা লকডাউন। করোনার প্রাদুর্ভাবে স্থবির ধামরাইয়ের প্রাতিষ্ঠানিক শিক্ষা কার্যক্রম। মানবেতর জীবনযাপন করছেন খণ্ডকালীন শিক্ষকরা। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ মাই টিভি জেলা সংবাদে। আপনাদের সাথে আছে আমি শারাফত আহমেদ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সিলেট নগরের মানিক পীর টিলায় মা বাবার কবরের পাশে শায়িত হলেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য বদরউদ্দিন আহমদ কামরান। দুদফা জানাজা শেষে দুপুর 2:15টার দিকে তাকে দাফন করা হয়। এর আগে বাদ জোহর নিজ এলাকা ছড়ারপাড় জামে মসজিদে জানাজা সম্পন্ন হয়। সেখান থেকে মরদেহ আনা হয় হজরত মানিক পীর রহমতুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম মাজার সংলগ্ন এলাকায়। সেখানে দ্বিতীয় জানাজা সম্পন্ন হয়। জানাজা শেষে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ ও প্রশাসনের পক্ষ থেকে মরদেহে শ্রদ্ধা জানানো হয়। সিলেটের রাজনীতির এক প্রিয় মুখ বদরউদ্দিন আহমেদ কামরান। সদা হাস্যোজ্জ্বলে মানুষটি সবসময়ই ভাবতেন দল ও সিলেটের মানুষদের নিয়ে। অনেক আন্দোলন সংগ্রামে কারাবরণও করেছেন তিনি। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সিলেটে। প্রতিনিধি মৃণাল কান্তি দাসের। এরপর থেকেই রাজনীতিতে তার উত্থান পর্ব শুরু। পুরো সিলেটবাসী শোকাহত তার মৃত্যুতে। সিলেটে এক ধরনের আজকে আমি কি বলবো, সিলেট এক ধরনের স্তব্ধ হয়ে গিয়েছে। টানা 15 বছর ছিলেন পৌরসভার কমিশনার। 2003 সালে নির্বাচন অনুষ্ঠিত হলে সিলেট সিটি কর্পোরেশনের প্রথম মেয়র নির্বাচিত হয়ে ইতিহাস সৃষ্টি করেন তিনি। সিলেটবাসী একজন অতি আপনজনকে হারানো এবং আমাদের সিলেটের রাজনীতিতে আমি মনে করি যে তিনি মৃত্যুতে যে ক্ষতির সৃষ্টি হয়েছে সে স্থান পূরণ হওয়া অনেক কষ্ট, অনেক সময়ের ব্যাপার। দীর্ঘ 3 দশক সিলেটের রাজনীতিতে নেতৃত্ব দিয়েছেন বদরউদ্দিন আহমেদ কামরান। তবে সর্বশেষ 2 সিটি নির্বাচনে বিএনপির প্রার্থী আরিফুল হক চৌধুরীর কাছে হেরে যান তিনি। কিন্তু সব সময় তার চিন্তা ছিল সিলেটবাসীর উন্নয়ন। টানা 31 বছর যিনি এই জনপ্রতিনিধি হিসেবে সিলেটের মানুষের পাশে থেকে সেবা করার সুযোগ পেয়েছিলেন। বদরউদ্দিন আহমেদ কামরানের মৃত্যুতে সিলেটের রাজনীতির আরেক নক্ষত্রের পতন হলো। তবে তার উন্নয়ন মূল পাথেয় ধরে এগিয়ে যাবে সিলেটের রাজনীতি, এমন প্রত্যাশা সিলেটবাসীর। রাজিয়া সুলতানা স্মৃতি, মাই টিভি নিউজ ডেস্ক। কুমিল্লায় নতুন করে 51 জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। কুমিল্লা জেলা সিভিল সার্জন কার্যালয়ের সূত্রে জানায়, সোমবার বিকেল পর্যন্ত কুমিল্লায় করোনা ভাইরাসের সর্বমোট আক্রান্ত হয়েছেন 2008 জন আর মৃত্যুবরণ করেছেন 52 জন। গাজীপুর জেলাকে রেড জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে। গাজীপুর জেলার প্রশাসক এসএম তরিকুল ইসলাম জানান, রোববার গাজীপুর জেলার সব উপজেলাকে করোনা ভাইরাসের ঝুঁকিপূর্ণ জেলা হিসেবে রেড জোন হিসেবে চিহ্নিত করা হয়। তবে শিল্প অধ্যুষিত এই জেলায় কিভাবে তা বাস্তবায়ন করা হবে সে বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তর ও শিল্প মন্ত্রণালয় থেকে কোনো নির্দেশনা আসেনি।
নোয়াখালীতে গত ২৪ ঘন্টায় ৫ পুলিশ সদস্য সহ নতুন করে আরও ৩৬ জনের করোনা শনাক্ত হয়েছে এবং ১ জনের মৃত্যু হয়েছে। জেলায় মোট আক্রান্তের সংখ্যা ১,৩৭৬ জন এবং মৃতের সংখ্যা ৩৬ জন। সকালে জেলা সিভিল সার্জন ডক্টর মমিনুর রহমান এ তথ্য জানিয়েছেন। জেলার বেগমগঞ্জ ও সদর উপজেলায় ৯ জুন থেকে ২৩ জুন পর্যন্ত ১৫ দিনের লকডাউন চলছে। ময়মনসিংহে দিন দিন করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। এ পর্যন্ত করোনা শনাক্তের সংখ্যা ৯০০ ছাড়িয়ে গেছে। গত ২৪ ঘন্টায় নতুন করে ময়মনসিংহ মেডিকেল কলেজ ও হাসপাতালের ৩ চিকিৎসক, ৩ নার্স সহ জেলায় ৩৩ জনের করোনা পজিটিভ এসেছে। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৯৪১ জনে। সিরাজগঞ্জ জেলায় আরও ২৯ জনের করোনা শনাক্ত হয়েছে। জেলায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ২১২ জন। নতুন আক্রান্তদের মধ্যে বেলকুচি উপজেলায় ২৪ জন ও উল্লাপাড়া উপজেলায় ৫ জন। জেলায় মোট করোনা আক্রান্তের ২১২ জন রোগীর মধ্যে ১৬ জন সুস্থ হয়েছেন এবং ২ জনের মৃত্যু হয়েছে। কিশোরগঞ্জের ভৈরবে ১৫ জন সহ করোনা ভাইরাসে আক্রান্ত ৩৬৪ জন। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা বুলবুল আহমদ জানান, এই উপজেলায় ৩৬৪ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন, সুস্থ হয়েছেন ৮৭ জন আর মৃত্যু হয়েছে ৬ জনের। ঝালকাঠির রাজাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সহ নতুন করে ১৫ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৯৫ জন। সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডক্টর শ্যামল কৃষ্ণ হাওলাদার। তিনি বলেন, নতুন ১৫ জনের মধ্যে রাজাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রয়েছেন। তাকে আইসোলেশন সহ স্বাস্থ্য কমপ্লেক্সের ৫ জনকে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। ফরিদপুরের ভাঙ্গায় করোনা আক্রান্ত হয়ে আনসার ব্যাটালিয়ন সদস্য এপিসি আব্দুর রউফ প্রধানের মৃত্যু হয়েছে। করোনা পজিটিভ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তার গ্রামের বাড়ি নড়াইলের খামার বাড়িতে তিনি মারা যান। বিষয়টি নিশ্চিত করেছেন আনসার ভিডিপি কমান্ডার সাইদুর রহমান। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো ৮ জনে। করোনা পরিস্থিতি দিন দিন অবনতি হওয়ায় পটুয়াখালী পৌরসভার ৫টি ওয়ার্ডকে রেড জোন হিসেবে চিহ্নিত করে লকডাউনের সুপারিশ করেছে পটুয়াখালী জেলা কমিটি। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ মতিউল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পৌর এলাকার ২, ৩, ৬, ৭ এবং ৮ নং ওয়ার্ডকে রেড জোন হিসেবে চিহ্নিত করে জাতীয় করোনা প্রতিরোধ কমিটির কাছে লকডাউনের জন্য সুপারিশ করার জন্য সিদ্ধান্ত গৃহীত হয়। টাঙ্গাইলে নতুন করে আরও ১০ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৩২৯ জনে। সকালে টাঙ্গাইলের সিভিল সার্জন ডক্টর মোহাম্মদ ওয়াহিদুজ্জামান আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। এতে জেলায় মোট আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়ালো ৩২৯ জনে। সংসদ সদস্য ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজার শাশুড়ি হোসনে আরা করোনায় আক্রান্ত হয়েছেন। সকালে বিষয়টি নিশ্চিত করেন নড়াইল সিভিল সার্জন ডক্টর আব্দুল মোমেন। তার চিকিৎসা শহরের আলাদাতপুরের বাড়িতেই চলছে। তিনি আরও জানান, নড়াইল ও লোহাগড়া হাসপাতালের ৮ চিকিৎসক এবং হাইওয়ে পুলিশের ১৪ জন সদস্য সহ মোট ৬১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। রাত ১২টা থেকে চট্টগ্রাম নগরীর উত্তর কাট্টলী এলাকা লকডাউন করা হবে। সকালে সেখানে মাইকিং সহ নানা ধরনের কার্যক্রম চালান সিটি মেয়র আ.জ.ম নাসির উদ্দিন। এ সময় তিনি বলেন, উত্তর কাট্টলী আগামী ২১ দিনের জন্য লকডাউন করা হবে। তবে এলাকার মানুষের সার্বিক সহায়তার জন্য সিটি কর্পোরেশনের একাধিক কন্ট্রোল রুম থাকবে। ঝিনাইদহ জেলায় নতুন করে ২৪ ঘন্টায় ৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ পর্যন্ত জেলায় মোট ১০১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। সকালে ঝিনাইদহ সিভিল সার্জন ডক্টর সেলিনা বেগম বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে প্রতিদিন করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বাড়লেও হাট বাজার সহ বিভিন্ন স্থানে মানা হচ্ছে না সামাজিক দূরত্ব। ক্রেতা বিক্রেতারা স্বাভাবিক সময়ের মতোই কেনাবেচা করছেন। টাঙ্গাইলের ৮টি উপজেলা ইয়েলো ও ৪টি উপজেলাকে গ্রিন জোনে বিভক্ত করা হয়েছে। ইয়েলো জোনের মধ্যে রয়েছে টাঙ্গাইল সদর, মির্জাপুর, মধুপুর, ধনবাড়ি, গোপালপুর, সখীপুর, নাগরপুর এবং কালিহাতী।
এছাড়া বাকি 4টি উপজেলা ঘাটাইল, ভুইয়াপুর, বাসাইল ও দেলদুয়ার গ্রিন জোনে রয়েছে। টাঙ্গাইলের জেলা প্রশাসক মোহাম্মদ শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌরসভার 3টি ওয়ার্ড সহ উপজেলার 5টি এলাকা রেড জোন হিসেবে চিহ্নিত করে লকডাউন ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। সকাল থেকে আগামী 14 দিনের জন্য এ আদেশ বলবৎ থাকবে। গাইবান্ধা জেলায় 7 উপজেলার মধ্যে গোবিন্দগঞ্জ পৌর এলাকা সহ বেশ কয়েকটি ইউনিয়নে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়েছে। উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সম্ভব হবে না। ফেনীর সোনাগাজীতে এবার প্রাণঘাতী করোনা ভাইরাসে সালাউদ্দিন বাবুল নামের এক মাদ্রাসা শিক্ষকের মৃত্যু হয়েছে। রোববার রাতে উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের দৌলতকান্দি গ্রামের ভেন্ডর বাড়িতে মারা যান তিনি। নোয়াখালীর আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজ পরীক্ষাগার থেকে প্রতিবেদন পজিটিভ আসে। রোববার বিকেল থেকে তার শ্বাসকষ্ট শুরু হলে রাত 11:30টার দিকে তিনি মারা যান। পটুয়াখালীর কলাপাড়ায় গত 24 ঘন্টায় এক পুলিশ সদস্য সহ নতুন করে 50 জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার চিন্ময় হালদার। আক্রান্ত 2 জনই বাড়িতে হোম কোয়ারেন্টাইনে থেকে চিকিৎসা নিচ্ছেন। তাদের সংস্পর্শে আসা সকলের নমুনা সংগ্রহ করা হবে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। বরিশালের আগুইলঝাড়ায় আরও একজনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্ত ব্যক্তি গৈলা ইউনিয়নের সর্দার বাড়ির বাসিন্দা। এই নিয়ে আগুইলঝাড়ায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 12 জনে। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার বখতিয়ার আল মামুন। দর্শক, এবারে নারায়ণগঞ্জ থেকে লকডাউন এবং করোনার সর্বশেষ পরিস্থিতি জানাবেন আমাদের প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন। ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে নারায়ণগঞ্জ সদর, আড়াইহাজার, রূপগঞ্জ উপজেলা কিন্তু আসলে একটি লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু আমরা আসলে সকাল থেকে জেলা প্রশাসন এবং আমি কিছুক্ষণ আগে নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন ডাক্তার ইমতিয়াজ আহমেদের সাথে কথা বলেছি। তিনি আমাকে যেমনটি জানিয়েছেন যে নারায়ণগঞ্জে কিন্তু যে 3টি এলাকা লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের এলাকাও রয়েছে, কিন্তু সেগুলো এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি। কোন এলাকাগুলোকে তারা রেড জোন হিসেবে চিহ্নিত করবেন এবং লকডাউন করবেন, এগুলো এখন পর্যন্ত তারা সিদ্ধান্ত নেননি। তবে তারা জেলা প্রশাসন, জেলা পুলিশ এবং সিভিল সার্জনের সমন্বয়ে তারা আলোচনা করে এটা আসলে সিদ্ধান্ত নেবেন বলে আমাদেরকে জানিয়েছেন। তবে তাদের কাছ থেকে আমরা জানতে পারবো যখন তারা আসলে এই বিষয়টি নিয়ে বসবেন। পাশাপাশি নারায়ণগঞ্জের করোনা পরিস্থিতি যদি আপনাকে একটু জানাতে চাই, নারায়ণগঞ্জে কিন্তু গত 24 ঘন্টায় কোনো মৃত্যুর খবর আমরা পাইনি। তাই সেই 96 জনই কিন্তু মারা গেছেন এই পর্যন্ত জেলায়। পাশাপাশি 63 জন কিন্তু নতুন আক্রান্ত হয়েছেন এবং এ নিয়ে কিন্তু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 4127 জনে। তো এই ছিল আমার কাছে আপাতত করোনার সর্বশেষ। করোনার উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে 2 জনের মৃত্যু হয়েছে। সোমবার সকালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। মৃত 2 ব্যক্তিরা হলেন সাতক্ষীরা শহরের শাহাবুদ্দিন সর্দার ও দেবহাটা উপজেলার এলাকার রাধাকান্ত চরণ। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, মেহেরপুরে যদি 100 লোকও ঘরের বাইরে থাকে তবে সেই 100 লোককেই মাস্ক পরতে হবে, এটা বাধ্যতামূলক। মাস্কের বিকল্প নেই বলেও তিনি মন্তব্য করেন। দুপুরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মেহেরপুরে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের চেক বিতরণী অনুষ্ঠানে তিনি একথা বলেন। দিনাজপুরের বিরামপুরে করোনা যুদ্ধে জয়ী 4 যোদ্ধাকে শুভেচ্ছা জানিয়েছে উপজেলা প্রশাসন। গতকাল বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে উপজেলার যোধবাণী ও বিনাইল ইউনিয়নের এক শিশু ও 3 জন পুরুষ সহ 4 জনকে নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকার শুভেচ্ছা এবং অভিনন্দন জানান। করোনা ভাইরাসের কারণে রেড জোন ঘোষণার সম্ভাবনা থাকলেও গাজীপুরের শ্রীপুর উপজেলায় আজকে নতুন কোনো করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়নি। এ পর্যন্ত এই উপজেলায় আক্রান্তের সংখ্যা 248 জনে দাঁড়িয়েছে। শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তথ্য মতে এ পর্যন্ত 1809 জনের নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠানো হয়েছে। এর মধ্যে 1527 জনের রিপোর্ট পাওয়া গেছে।
নারায়ণগঞ্জে জেলা প্রশাসনের নির্দেশ অমান্য করে বিকেল 4টার পরও অনেক দোকানপাট খোলা রাখছে। নারায়ণগঞ্জ শহরের বঙ্গবন্ধু সড়ক, সিরাজউদ্দৌলা সড়ক এবং কালীবাজার এলাকার ক্রেতা এবং বিক্রেতারা কোনো রকম স্বাস্থ্যবিধি মানছেন না। এ জেলায় সর্বমোট করোনা আক্রান্ত হয়েছেন 4127 জন, সর্বমোট মৃত্যুবরণ করেছেন 96 জন। করোনার প্রাদুর্ভাবে দেশের অন্যান্য অঞ্চলের মতো স্থবির ধামরাইয়ের প্রাতিষ্ঠানিক শিক্ষা কার্যক্রম। শিক্ষা সংশ্লিষ্টরা বলছেন এতে অনেকটাই পিছিয়ে পড়েছেন শিক্ষার্থীরা, তবে তা কাটিয়ে ওঠাও সম্ভব। এদিকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় মানবেতর জীবনযাপন করছেন খণ্ডকালীন শিক্ষকরা। প্রতিনিধি আব্দুর রশিদ তুষারের রিপোর্ট জানাচ্ছেন মুবাল্লিক করিম। করোনার বিস্তার রোধে বন্ধ রয়েছে দেশের প্রাতিষ্ঠানিক শিক্ষা কার্যক্রম। এতে চলতি শিক্ষাবর্ষে পিছিয়ে পড়ছে শিক্ষার্থীরা। একই অবস্থা ঢাকার ধামরাইয়ের 222টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদেরও। পল্লী অঞ্চলে শিক্ষার্থীরা একটু দুর্বল, তাদের অনেকের বাড়িতে টিভি বা ইন্টারনেট নেই বিধায় তারা একটু সাফারার। শিক্ষক মণ্ডলীরা তারা ঠিকমতো বেতন পাচ্ছেন না, তাদেরও খুব মানবেতর জীবনযাপন করতে হচ্ছে। অনলাইন ভিত্তিক ক্লাসের মাধ্যমে ইতিমধ্যেই আমরা ছাত্রছাত্রীদের সাথে সেগুলো নেওয়ার সুযোগ হয়েছে। ক্লাস পরীক্ষা সবকিছু হলে যে রকমভাবে প্রস্তুতিটা নেওয়া সম্ভব ছিল, বাড়িতে বসে আসলে ওরকম হচ্ছে না। শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্টরা বলছেন সবার সহযোগিতায় এই সংকট উত্তরণ সম্ভব। নন এমপিও শিক্ষক যারা আছে, যারা শিক্ষা প্রতিষ্ঠানের বেতনে চলে, তাদের মানবেতর জীবনযাপন তারা চালাচ্ছে, তাদের অনেক কষ্ট হচ্ছে। তাই আমরা সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করবো আল্লাহ যেন আমাদের এই মহামারী থেকে রক্ষা করে। করোনা ভাইরাস থেকে মুক্ত হওয়ার সাথে সাথেই শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিয়ে এই শিক্ষা ব্যবস্থার যে ক্ষতিটুকু সেটা পুষিয়ে নেবেন। শিক্ষকদের অধিক আন্তরিকতায় আবারও ফিরিয়ে আনতে পারে এই শিক্ষাবর্ষের গতি, বলছেন এই অধ্যাপক। আমাদের যে আন্তরিকতা এবং শিক্ষার্থীদের পারস্পর্যের মধ্য দিয়ে আমরা এই সময়ের যে সেশন জট, আমরা 3 মাস যদি আমরা ডাবল ক্লাস নিই তাহলে ইনশাল্লাহ এই সেশন জট থাকবে না বলে আমি আশা করছি। এদিকে একই কারণে মানবেতর জীবনযাপন করছেন খণ্ডকালীন শিক্ষকরা। মুবাল্লিক করিম, মাই টিভি নিউজ ডেস্ক। এবারে আমাদের কৃষি। খাদ্য সংকট মোকাবেলায় এক ফসলি জমিতে 3টি ফসল চাষাবাদ করতে বিনা উদ্ভাবিত উচ্চ ফলনশীল আগাম ও স্বল্পকালীন শস্যের জাতসমূহের আবাদ করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ডক্টর মির্জা মোফাজ্জল ইসলাম। বক্তব্য রাখেন বিনার পরিচালক ডক্টর হোসনে আরা বেগম এবং ডক্টর জাহাঙ্গীর আলম এবং প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর ফিরোজ হাসান। ব্রাহ্মণবাড়িয়ায় করোনা পরিস্থিতিকে সামনে রেখে কৃষি বিপণন অধিদপ্তর ও মার্কেটিং বিভাগের সহায়তায় শতভাগ কার্বাইড, ফরমালিন ও কেমিক্যাল মুক্ত ফলের বিপণী বিতান উদ্বোধন করা হয়েছে। দুপুরে দোকানের উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী অফিসার পঙ্কজ বড়ুয়া। এ সময় জেলা মার্কেটিং অফিসার নাজমুল হাসান, উপজেলা কৃষি অফিসার মুন্সি তোফায়েল হোসেন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। টাঙ্গাইলের মধুপুর উপজেলার ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে উন্নত জাতের ক্রসব্রিড বকনা গরু ও দানাদার খাদ্যসহ গৃহ নির্মাণ উপকরণ বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডক্টর মোহাম্মদ আব্দুল মোত্তালেবের সভাপতিত্বে বক্তব্য রাখেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কাজী ওয়াসিউদ্দিন। বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের সাথে যুদ্ধ করে জয়ী হওয়া বরিশালের গৌরনদীর সিনিয়র সাংবাদিক ও জননন্দিত টেলিভিশন চ্যানেল মাই টিভির গৌরনদী প্রতিনিধি মোহাম্মদ গিয়াসউদ্দিন মিয়াকে সকালে করতালি দিয়ে ও ফুলেল শুভেচ্ছা দিয়েছেন স্থানীয় সংবাদকর্মী সহ সুধীজন। ঐক্যবদ্ধ পেশাজীবী সাংবাদিক সংগঠন গৌরনদী উপজেলা প্রেস ক্লাবের উদ্যোগে করোনাজয়ী সাংবাদিক মোহাম্মদ গিয়াসউদ্দিন মিয়াকে করতালি দিয়ে শুভেচ্ছা শেষে সংবর্ধনা সভা প্রেস ক্লাব সভাপতি খোকন আহমেদ হীরার সভাপতিত্বে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, মোহাম্মদ গিয়াসউদ্দিন মিয়া, মনীষ চন্দ্র বিশ্বাস সহ অন্যান্য সাংবাদিকবৃন্দ। টাঙ্গাইলের মির্জাপুরে ঢাকা টাঙ্গাইল পুরাতন জাতীয় মহাসড়ক ফুটপাত প্রশস্তকরণ কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে হক অ্যান্ড ব্রাদার্স ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে।
ফলে প্রায় 7 কোটি 15 লক্ষ টাকা ব্যয়ে কাজের মান নিয়ে প্রশ্ন উঠেছে। স্থানীয় এলাকাবাসীদের মধ্যেও ব্যাপক ক্ষোভের সঞ্চার হয়েছে। এদিকে ড্রেন ফুটপাত নির্মাণের কাজেও নিম্নমানের ইট ব্যবহার করা হচ্ছিল বলে জানায় এলাকাবাসী। বরিশালে সরকারি উদ্যোগে বাড়ি গিয়ে করোনা রোগীর স্যাম্পল সংগ্রহ করা, পরীক্ষার সংখ্যা বৃদ্ধি করা, অ্যাম্বুলেন্স সেবা নিশ্চিতকরণ, সকল হাসপাতালে করোনা রোগীর চিকিৎসার জন্য আলাদা করোনা ইউনিট চালু সহ সেবাচিমে 100 আইসিইউ বেড চালু করার দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ। জামালপুরে করোনা ভাইরাসে কর্মহীন হয়ে পড়া অসহায় দুস্থ ও ছিন্নমূল মানুষের জন্য 5 টাকার প্রতীকী মূল্যে প্রতিদিন এক বেলা করে খাবার দেওয়া হচ্ছে। দুপুরে জামালপুর রেলওয়ে স্টেশন এলাকায় 170 জন দরিদ্র মানুষের মাঝে 5 টাকার প্রতীকী মূল্যে ডিম ও মুরগির মাংসের ভুনা খিচুড়ি তুলে দেয় সংগঠনটির সদস্যরা। আইনমন্ত্রী আনিসুল হক এমপির নির্দেশে করোনা মহামারীতে অসহায় হতদরিদ্রদের মধ্যে ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌরসভার উদ্যোগে 50 জন মাইক্রোবাস চালকদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন কসবা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মনির হোসেন, কসবা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রতন সরকার। হত্যা মামলায় বাউফল প্রেস ক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য এবিএম মিজানুর রহমানকে আসামি করার প্রতিবাদে ও মামলা থেকে অব্যাহতির দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছেন সাংবাদিকরা। সকালে বরিশালের গরুনদী বাস স্ট্যান্ডে মানববন্ধনে উপজেলা প্রেস ক্লাবের সভাপতি খোকন আহমেদ হীরার সভাপতিত্বে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, সাবেক সভাপতি মোহাম্মদ গিয়াসউদ্দিন মিয়া, সাধারণ সম্পাদক মনীষ চন্দ্র বিশ্বাস সহ অন্যান্য সাংবাদিকরা। নড়াইলের লোহাগড়া উপজেলা পরিষদের এডিপির অর্থায়নে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। দুপুরে লোহাগড়া উপজেলা পরিষদের হলরুমে এডিপির অর্থায়নে 40টি শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপজেলা চেয়ারম্যান শিকদার আব্দুল হান্নান রুনু, উপজেলা নির্বাহী অফিসার মুকুল কুমার মৈত্র উপস্থিত ছিলেন। নাটোরের বড়াই গ্রামের বনপাড়া বাজার সংলগ্ন ব্রিজে ধানের ভুসি বোঝাই ট্রাক উল্টে ব্যাটারি চালিত অটো ভ্যানের 2 যাত্রী নিহত হয়েছেন। এ সময় অটো ভ্যানে থাকা 4 বছর বয়সী উম্মে হাবিবা নামে এক শিশু আহত হয়। ঘটনার খবর পেয়ে বনপাড়া হাইওয়ে থানা ও বনপাড়া ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে নিহতদের উদ্ধার করে। নোয়াখালীর সুবর্ণচরে পুকুরের পানিতে ডুবে বাবার মৃত্যুর খবর শুনে ছেলে ইব্রাহিম খলিল দিদার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন। সোমবার বাবার মৃত্যুর 3 ঘন্টা পর দুপুর 12:30টার দিকে উপজেলার চর জুবিলি ইউনিয়নের 3 নং ওয়ার্ডের কাজীবাড়িতে এ ঘটনা ঘটে। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ও করোনা দুর্যোগকালীন সময়ে সকালে বাংলাদেশ সেনাবাহিনীর 10 পদাতিক ডিভিশনের বিশেষজ্ঞ ডাক্তার দল কর্তৃক কক্সবাজার সদরে স্বাস্থ্যসেবা প্রদান ও ওষুধ সামগ্রী প্রদান করা হয়। মাতৃকালীন চিকিৎসা সেবা সেনাবাহিনীর দক্ষ ও বিশেষজ্ঞ মহিলা চিকিৎসক দ্বারা পরিচালিত হয়। এছাড়াও করোনা ভাইরাসের এই দুর্যোগকালীন সময়ে 10 পদাতিক ডিভিশন কক্সবাজার ও চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় ত্রাণ বিতরণ ও সেনা বাজার সহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। নড়াইল জেলার অসচ্ছল সংস্কৃতিসেবী মাঝে মাসিক কল্যাণ ভাতা বিতরণ করা হয়েছে। রোববার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন নড়াইলের আয়োজনে জেলার 64 জন অসচ্ছল সংস্কৃতিসেবীদের মোট 9,90,000 টাকা নগদ বিতরণ করা হয়। জেলা প্রশাসক আঞ্জুমান আরা এ ভাতা বিতরণ করেন। অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ ইয়ারুল ইসলামের সভাপতিত্বে জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ্বাস এ সময় উপস্থিত ছিলেন। সাতক্ষীরার কালীগঞ্জ থেকে জব্দকৃত প্রায় 48 মেট্রিক টন সরকারি গম অবশেষে আদালতের নির্দেশনা মোতাবেক ঘূর্ণিঝড় আমফানে ক্ষতিগ্রস্ত উপকূলীয় এলাকা শ্যামনগর ও আশাশুনির 4টি ইউনিয়নের 6,500 হতদরিদ্র বানভাসী পরিবারের মাঝে 14 কেজি করে আটা বিতরণ করা হয়েছে। আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম, সহকারী পুলিশ সুপার ইয়াসিন আলী। 2020-21 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে বিড়ি শিল্পে ট্যাক্স বৃদ্ধির প্রতিবাদে ময়মনসিংহের নান্দাইলে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। নান্দাইল প্রেস ক্লাবের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন বিড়ি শ্রমিক ও কর্মচারী ঐক্য পরিষদের নান্দাইল শাখার সভাপতি হুমায়ুন কবির ও সাধারণ সম্পাদক ফজলুল হক।
বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বর্ষিয়ান রাজনীতিবিদ মোহাম্মদ নাসিম ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মোহাম্মদ আবদুল্লাহর মৃত্যুতে দিনাজপুরে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দুপুরে শহরে বাসুনিয়াপট্টিস্থ আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে সদর উপজেলা ও শহর আওয়ামী লীগ আয়োজিত শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। যশোরের আরবপুর গ্রামে 2.5 কিলোমিটার রাস্তা 2 মাস আগে পাকাকরণের কাজ শুরু করে রাস্তা ঘোরা শেষ হলে দীর্ঘদিন বন্ধ থাকার কারণে এ রাস্তা দিয়ে সাধারণ মানুষ চলাচল করতে পারছে না। দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষের। দ্রুত রাস্তাটির কাজ সম্পূর্ণ করার দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় গ্রামবাসী। যশোরে মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে 5,000 টাকা করে ঈদ উপহার প্রদান করা হয়েছে। সকালে শতাধিক ইমাম ও মুয়াজ্জিনদের মাঝে নগদ টাকা তুলে দেন সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরবপুর ইউনিয়নের চেয়ারম্যান শাহরুল ইসলাম, দেয়াড়া ইউনিয়ন চেয়ারম্যান আনিসুর রহমান। নাটোরের ছাতনী ইউনিয়নের মাছ দীঘায় কোটি টাকা নিয়ে পালিয়ে যাওয়া এনজিও মালিকদের বিচার ও বিনিয়োগকৃত টাকা ফেরতের দাবিতে মানববন্ধন করেছে এনজিও বিনিয়োগকারীরা। দুপুরে মাছ দীঘা বর্ষা মাছ দীঘা ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি এবং হেল্প সোসাইটির মালিক কামরুল ইসলামের বিচারের দাবি ও বিনিয়োগকৃত টাকা ফেরতের দাবিতে এই মানববন্ধনে অংশগ্রহণ করেছে হতদরিদ্র বিনিয়োগকারীরা। নওগাঁর পৌরসার নীতিপুর সীমান্তের ভারতের অভ্যন্তরে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছে। ভোররাতে সীমান্তের প্রায় 3 কিলোমিটার ভারতের ভিতরে মালদা জেলায় এই নিহত হওয়ার ঘটনা ঘটেছে বলে বিজিবি সূত্রে জানা গেছে। তবে নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি বলে বিজিবি জানিয়েছে। দর্শক, এই ছিল এখনকার সংবাদে। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। ইউটিউবে মাইটিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytvbd নিউজ, আর আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytvবাংলা, বাংলা, facebook/mytvবাংলা এবং twitter/mytvবাংলা। ইংরেজি সংবাদ সন্ধ্যা 6টায় দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শারাফত আহমেদ। দর্শক, করোনা সংক্রমণ প্রতিরোধে সবাই সতর্ক থাকুন ও স্বাস্থ্যবিধি মেনে চলুন। আল্লাহ হাফেজ।